সত্যি জেনে গিয়ে সন্ধ্যা পড়ল মহাবিপদে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে সন্ধ্যা মনে মনে ভাবতে থাকে, কেন প্রধান মশাই এইভাবে নিজের দায়িত্ব সহকারে তারার বিয়ে দিতে চাইছে, কার সাথেই বা দিতে চাইছে। আমাকে এই সমস্ত সত্যিগুলো যত তাড়াতাড়ি সম্ভব বার করতে হবে। কিছু তো একটা আছেই, না হলে প্রধান মশাই কখনোই এই কাজটা করবে না। এর মধ্যেই ফোন করেছে ঘটক মশাই আর বলে, আমার সাথে কথা হয়ে গেছে প্রধান মশাইয়ের, কালকে সকালেই আসবে ওই চেকটা নিতে। আর তুমি বলেছিলে তোমায় বলে দিতে, তাই আমি বলে দিলাম। এখন দেখো আমাকে যেন আর ফাঁসতে না হয়। সন্ধ্যা তখন বলে, আমার কথা মতো কাজ করেছেন, ব্যাস, আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি বেঁচে গেলেন। এরপর ঘটক মশাই বলে, অন্যদের হাত থেকেও যাতে বাঁচতে পারি সেই ব্যবস্থাটা করে দিও। ফোন তো কেটে দেয়। এর মধ্যেই আকাশ চলে এসেছে সন্ধ্যার কাছে। সন্ধ্যা তখন বলে, কি ব্যাপার আকাশবাবু, আপনি এখানে কি করতে এসেছেন এত রাতে? আকাশ তখন বলে, তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কালকে কোর্টে ডেট পড়েছে, কালকেই আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। সন্ধ্যা তখন বলে, বাহ, খুব ভালো কথা। এরপরে আকাশ বলে, কাল যাবে তুমি? সন্ধ্যা বলে, নিশ্চয়ই যাব, তবে আপনি আপনার মতন যাবেন, আমার কয়েকটা কাজ আছে, সেই কাজটা করেই আমি চলে যাব, কোনো অসুবিধা হবে না। কালকেই যেন ভালোই ভালোই ডিভোর্সটা হয়ে যায়। এর মধ্যেই আকাশ বলে, আর একবার ভেবে দেখলে হতো না? সন্ধ্যা তখন বলে, না, কোনো ভাবাভাবি হবে না, যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই একদম অটুট থাকবে, এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিলাম। এরপর আকাশ ঘরে গিয়ে খুব কাঁদতে থাকে আর বলে, সত্যি কোনো কি উপায় নেই যে আমার আর সন্ধ্যার ডিভোর্সটা আটকানোর? এর মধ্যে পরের দিন সকাল হয়ে গেছে। প্রধান মশাই তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে আর তখনই চলে যাচ্ছে সন্ধ্যা। পেছন পেছন সন্ধ্যাও ফলো করতে শুরু করে দেয়। এরপরেই বাড়ির গাড়ি না নিয়ে প্রধানমশাই ভাড়ার একটা গাড়িতে করে বেরিয়ে পড়ে, কিন্তু সন্ধ্যা ভাবে, এই সর্বনাশ করেছে, এইবার আমি কি করে যাব? আমার আগে তো উনি হুশ করে পৌঁছে যাবে, কি করব? তখনই একটা অটো আসছিল আর সেই অটোয় উঠে পড়েছে সন্ধ্যা। অটোওয়ালাকে বলে, ওই গাড়িটা, ওই যে সামনে সাদা কালারের গাড়িটা, ওইটা ফলো করো। তখন সেই অটো ড্রাইভার বলে, ওরে বাবারে, এখন আবার ওইটা ফলো করতে হবে? এরপরেই সন্ধ্যার মনে একটাই প্রশ্ন, কোথায় যাবে এখন প্রধান মশাই? তখনই চলে গেছে ঘটকের বাড়ির সামনে। আর সন্ধ্যা বলে, দাঁড়াও দাঁড়াও, শোনো, উনি বেরোনো মাত্রই আবার গাড়িতে উঠবে, তারপর কিন্তু তোমাকেও রেডি থাকতে হবে, আমি বলে দিলাম। এরপর ঘটক মশাইয়ের বাড়ি থেকে চেকটা নিয়ে আবারও গাড়িতে উঠে পড়েছে। এরপর সন্ধ্যা অটো চালককে বলে, নাও নাও নাও, এবার তাড়াতাড়ি চালাতে শুরু করো। অন্যদিকে আকাশ রেডি হয়ে গেছে বেরোবে বলে। আকাশ ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে, ঠাকুর তুমি দেখো, কোনোভাবেই যেন আমার আর সন্ধ্যার ডিভোর্সটা আজকে না হয়। আমি সন্ধ্যাকে ভীষণ ভালোবাসি, আমি সন্ধ্যাকে ছাড়া থাকতে পারবো না, আমার পক্ষে সম্ভবও না, আমার যে খুব কষ্ট হচ্ছে, তুমি এটা দেখো যেন সন্ধ্যার সাথে আমার ডিভোর্সটা না হয়। এর মধ্যেই বিজয়া চলে এসেছে আর বলে, নীল, কোথায় যাচ্ছিস তুই এখন? নীল তখন বলে, মা, আজকেই তো আমার আর সন্ধ্যার ডিভোর্স হওয়ার দিন, তাই আমাকে আজকে কোর্টে যেতে হচ্ছে। বিজয়া তখন বলে, এটা কি করে হতে পারে? এটা হতে পারে না নীল, বৌমাকে আমি কিছুতেই ছাড়তে পারবো না, তুই কিছু একটা করে ডিভোর্সটা আটকা। নীল তখন বলে, কি করে আটকাবো আমি, তুমি বলো আমাকে। বিজয়া বলে, তুই যাবি না, তুই কোনোভাবেই যাবি না কোর্টে, তাহলেই তো ডিভোর্সটা আটকে যাবে। কিন্তু নীল বলে, না মা, সেটা সম্ভব না, সন্ধ্যা আমাকে মাথা দিব্যি দিয়েছিল, আমি কোর্টে যাবই, আমি আমার দিক থেকে কোনো গাফিলতি করতে পারবো না মা। সন্ধ্যা যদি টাইমলি না পৌঁছায় তাহলেই হয়তো একমাত্র ডিভোর্সটা আটকানো যাবে, আর কোনো উপায় নেই। বিজয়া ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যেন বৌমা ঠিক সময় কোর্টে পৌঁছতে না পারে। এরপর আকাশও ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে যাচ্ছে আর ভাবতে থাকে ওই একটাই কথা, ডিভোর্সটা যেন না হয়। এর মধ্যেই দেখা যায় অটোওয়ালা বলে, ম্যাডাম, গাড়িটা ওই যে দাঁড়িয়ে গেছে। তখনই সন্ধ্যা বলে, আপনিও দাঁড়ান এখানে, আর বেশি দূর যাবেন না, তাহলে সন্দেহ হতে পারে। এর মধ্যেই প্রধানমশাই চলে গেছে সেই মহিলার বাড়িতে যার সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। এরপরেই সেই মহিলা বলে, কি এনেছো, দেখি দেখি কি এনেছো। ঈশ্বর তখন বলে, এই যে চেকটা আমাকে দিয়ে দিয়েছে বিজয়া, বলেছিলাম না এবারে আমি অঙ্কনের জন্য একটা পাকাপাকি ব্যবস্থা করে তবেই আসবো। আচ্ছা তুমি আমার সাথে এরকম কথা বলো কেন বলো তো নবিতা? আর তখন সে বলে, না না, বলবো না, কি করেছো তুমি আমার আর আমার ছেলের জন্য? কোনোদিনও ভালো মন্দ কিছু খাওয়াওনি, একটা ভালো মন্দ জামা কাপড়ও কিনে দাওনি, সব সময় বলেছো হবে করবে। তখন ঈশ্বর বলে, এত বছর ধরে তো সুযোগ খুঁজছিলাম, ফাইনালি সেই সুযোগ চলে এসেছে,
এই দেখো চেকটা দিয়ে দিয়েছে, আর এবারে আস্তে আস্তে মিলের কাগজপত্র দিয়ে দেবে। অঙ্কন শুধু একবার তারাকে বিয়েটা করুক, ব্যাস সব কিছু একদম হিসাব বরাবর হবে। সন্ধ্যা সবটা দেখে বুঝতে পারে এটা প্রধান মশাইয়ের আর একটা সম্পর্ক, আর সেই সম্পর্কের এই বাস্তবায়িত রূপ হচ্ছে এই যে অঙ্কন। এর মধ্যে দেখা যায় নীল তো কোর্টে পৌঁছে গেছে, আর তখনই উকিলবাবু বলে, আপনি চলে এসেছেন? আপনার স্ত্রী কোথায়? এখনও তো আসেনি। ঠিক আছে, উনি আসলে আমাকে ডেকে নেবেন। উনি না আসা পর্যন্ত কিছুই হবে না। আকাশ মনে মনে ভাবতে থাকে যেন কোনোভাবেই আজকে সন্ধ্যা এখানে পৌঁছতে না পারে। এদিকে সন্ধ্যা মনে মনে ভাবে, ওইদিকে তো আমাকে কোর্টেও যেতে হবে, কি করি এখন? না, এই দিকের কাজ সম্পন্ন না হলে আমি কোনোভাবেই যাব না। এখানে সব কিছু দেখে শুনে তারপরেই যাব। এরপরে অঙ্কন বলে, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। হ্যাঁ, আর কতদিন পর যাব আমি? কত বছর হয়ে গেল, আমি আমার নিজের বাড়িতেও থাকতে পারি না। তুমি এসব কি ব্যবস্থা করেছো আমার জন্য? ঈশ্বর তখন বলে, আরে বাবা, একটু ধৈর্য ধর। সব কি একবারে পাওয়া যায় জীবনে? সব তো আর একবারে পাওয়া যায় না, আস্তে আস্তে সব কিছু পেতে হয়। তোরা যদি ধৈর্য না ধরিস তাহলে কি করে পাবি? না, এই কথাটার উত্তর আমাকে দে। তোরা যদি ধৈর্য নাই ধরিস তাহলে কি করে পাবি? অঙ্কন বলে, আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি শুধু এটাই জানতে চাই আমাকে বাড়িঘর কবে লিখে দেবে। এর মধ্যেই সন্ধ্যা চলে এসেছে আর বলে, বাহ শ্বশুরমশাই বাহ, আপনি তো দেখছি বড় মাপের খিলাড়ি। আপনি ওখানেও একটা সংসার করেছেন, আবার এখানেও। তখনই প্রধানমশাই বলে, তুমি তুমি এখানে কি করে এলে? সন্ধ্যা তখন বলে, আমি এখানে কি করে এলাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাঠানকে আপনি অনেক কিছুই তাহলে জানাননি, তাই তো? সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এর মধ্যেই অঙ্কন বলে, বাবা এটা তুমি কি চেক নিয়ে এসেছো? ওই বুড়িটা তো তোমাকে ঠকিয়েছে। এটা তো বিয়ের পরের ডেট, বিয়ে হবে তারপর টাকাটা ঢুকবে। এটা কিন্তু খুব অন্যায় হলো, হ্যাঁ খুব। এর মধ্যেই টাইম ওভার হয়ে গেছে কোর্টের, আর তখন উকিলবাবু এসে বলে, এ কি আকাশবাবু, আপনার স্ত্রী তো আমাকে ডিভোর্সের পেপারটা জমা দেওয়ার জন্য এতটা জোর দিল, এখন তো সেই আসলো না। কোর্টের সময় শেষ, আজ আর ডিভোর্স হবে না। কথাটা শোনা মাত্রই নীল প্রচণ্ড খুশি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ, আপনি যে কি বাঁচালেন আপনি নিজেও জানেন না। এরপর নীল খুব খুশি হয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে সন্ধ্যা বলে যে, আমি সবাইকে সবটা বলে দেব, আমার কাছে সবটা প্রমাণ আছে, আর এরপর সবাইকে গিয়ে দেখাবো প্রধান মশাইয়ের কুকর্মগুলো। তখন আপনার মান সম্মানটা থাকবে তো? ঈশ্বর বলে, সন্ধ্যা তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, যা দেখেছো কাউকে বাইরে গিয়ে বলবে না। সন্ধ্যা তখন বলে, কেন বলবো না? অবশ্যই বলবো। আপনি যদি কুকর্ম করতে পারেন তাহলে আমিও বলতে পারি। এরপর এই সন্ধ্যা যখন বেরোতে যাবে তখনই অঙ্কন সন্ধ্যার মাথার পিছনে এমন করে জোরে বাড়ি মারে যে সন্ধ্যা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ঈশ্বর বলে, এবার কি হবে? ওকে তো সবাই খুঁজে বেরিয়ে যাবে, কি করবো আমি এখন? তখনই অঙ্কন বলে, ওকে কোথাও একটা লুকিয়ে রাখতে হবে। তারপরেই ঈশ্বর আর অঙ্কন প্ল্যান করে ফেলে একে কোথায় নিয়ে গিয়ে রাখা যাবে। অন্যদিকে দেখা যায় আকাশ তো বাড়ি এসে বলে, মা আমাদের ডিভোর্সটা হয়নি, সন্ধ্যা কোর্টে পৌঁছতেই পারিনি, ও কোথায়? বিজয়া তখন বলে, বৌমা তো বাড়িতেও আসেনি। নীল, বৌমার কোনো বিপদ হলো না তো? আকাশও এই কথাটাই ভাবতে থাকে যে সন্ধ্যার কোনো বিপদ হয়নি তো? যে সন্ধ্যা ডিভোর্স দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল সে কেন টাইমে আসতে পারবে না? নিশ্চয়ই সন্ধ্যার কোনো বড়সড় বিপদ হয়েছে।